দর্শক আমন্ত্রণ, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক, দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে প্রতিদিন দুপুর 1টা বাজে কিন্তু আমরা হাজির হই। মাঝখানে কয়েকদিন ঈদের অনুষ্ঠানের জন্য আমাদের অনুষ্ঠান বন্ধ ছিল, আজ থেকে আমরা আবার শুরু করেছি সংলাপ অনুষ্ঠান। দর্শক, গতকালকেই কিন্তু বাংলাদেশ সরকার যেই হিসেব দিয়েছে তাতে মাথাপিছু আয় প্রায় 9% বেড়ে $2200 ছাড়িয়েছে। করোনা মহামারীর মধ্যে যেই সময়ে আসলে মানুষের জীবন জীবিকা ঝুঁকির মধ্যে, যেই সময়ে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোর হিসেব বলছে, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের হিসেব বলছে মানুষের আয় কমে যাচ্ছে, সেই সময় আসলে সরকার তাদের হিসেবে বলেছে যে আয় বেড়েছে গড়ে প্রায় 9%। কি করে সম্ভব, সেই প্রশ্নের উত্তর আমরা দর্শক অনুষ্ঠানে খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই বিষয়ে কথা বলতে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, তিনি গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। আমরা তাদের সঙ্গে আলোচনায় যাব দর্শক। তবে এই বিষয়ে হাতে থাকা একটি রিপোর্ট দেখে আসবো সহকর্মী বাবু কামরুজ্জামানের। মহামারীকালে দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নানা কৌশল এবং বৈচিত্র্যতা আনা হলেও খুব বেশি সুফল মেলেনি। হিসাব বলছে চলতি অর্থবছরের 9 মাস শেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 42%, যা গত 5 অর্থবছরে সবচেয়ে কম। এমন নাজুক বাস্তবতায় আগামী অর্থবছরের জন্য এডিপি বাস্তবায়নে 2,36,793 কোটি টাকা খরচ করতে চায় সরকার, যেখানে সব মিলে প্রকল্প সংখ্যা 1,500-এরও বেশি। আর খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে উপরে পরিবহন ও যোগাযোগ, এবং প্রকল্পের দিক থেকে প্রাধান্য পেয়েছে রূপপুর, যার খসড়া অনুমোদন দেয়া হয় এনইসি বৈঠকে। মঙ্গলবার এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও যুক্ত হন একাধিক মন্ত্রী। ব্যবসা বাণিজ্য সবই বাড়বে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে খাদ্য ঘাটতি না হওয়ায় পেছনে সবচেয়ে বড় অবদান কৃষির। একাধিক নির্দেশনায় জানান ক্রয় ক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াতে পড়ে থাকা সব জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার। আমাদের খাদ্য উৎপাদনটা আমাদের অব্যাহত রাখতে হবে, যেন কোনো মতে আমাদের খাবারের অভাবটা না হয়। আর আমাদের যারা ইয়াং জেনারেশন, তাদেরকে উৎসাহিত করেন, আপনারা ট্রেনিং দেন, বলেন যে যাদের নিজের বাড়ি অনেক জমি জমা পড়ে থাকে, সেগুলো পড়ে থাকবে কেন, সেগুলো চাষবাসের আওতায় নিয়ে এসে খামার করে অনেক টাকা বানাতে পারে, এমনকি ইন্ডাস্ট্রির মালিকও হতে পারে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না দেয়া এবং করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নেরও নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। করোনা ভাইরাসের কারণে অনেক প্রকল্পের কাজ আমরা শেষ করতে পারিনি, এইগুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। পরিকল্পনা মন্ত্রী জানান, করোনার মাঝেও সুসংবাদ হলো দেশের মাথাপিছু আয় $2,064 থেকে 9% বেড়ে দাঁড়িয়েছে $2,227। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সেই সুসংবাদটি কি করে এসছে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব দর্শক। মাথাপিছু আয় $2,227, যেটি গত বছরের শুরুতে ছিল $2,064। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আপনারা বিভিন্ন হিসেব করেছেন, এর মধ্যে আপনারা বিভিন্ন গবেষণায় দেখিয়েছেন যে মহামারীতে মানুষের আয় কমেছে, প্রায় 62% মানুষের আয় কমেছে, এবং চাকুরি হারিয়েছেন অনেক খেটে খাওয়া মানুষ। এর পাশাপাশি আরও কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান হিসাব দেখিয়েছে প্রায় 2,45,000 মানুষ, 2,45,00,000 মানুষ দরিদ্র হয়েছে নতুন করে করোনা মহামারীর মধ্যে। তারপরও মাথাপিছু আয় এত সুন্দর সুখবর কি করে আসলো, জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম? জনাব গোলাম মোয়াজ্জেম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমাকে জিজ্ঞেস করছেন? জি জি জি, আপনাকে প্রশ্ন ছিল আপনার কাছে। আপনাদের বিভিন্ন হিসেবে আপনারা দেখিয়েছেন দেশের প্রায় 78% মানুষের আয় কমেছে, 62% খেটে খাওয়া মানুষ কাজ হারিয়েছেন, অনিশ্চিত জীবনযাপন করছেন। তারপর আমরা দেখলাম গতকালকে সরকার একটি সুসংবাদ দিল, প্রায় 9% বেড়েছে গড় মাথাপিছু আয় সারা দেশের মানুষের। সেটি কি করে আসলে, ব্যাখ্যা কি এটির? দেখুন, দুটো তথ্যই আসলে সঠিক, দুটো তথ্যের ভিতরে কোনো আসলে কনফ্লিক্টও নেই। আমরা যখন মাথাপিছু আয়ের উন্নতির হিসেব বলি, সেটি আসলে গড়পড়তা মাথাপিছু আয়ের হিসাব। সেখানে কিছু লোকের আয় বাড়তে পারে, কিছু লোকের আয় কমতে পারে, এবং সেটা যোগ বিয়োগ করে যদি দেখা যায় যে বেড়েছে, তাহলে সামগ্রিকভাবে বাড়ার কথা।
কিন্তু একই সাথে আমরা সকলেই জানি যে 2020 অর্থ বছরে সরকারের ঘোষিত হিসেবেই জাতীয় আয়ের প্রবৃদ্ধি ছিল 5.24%। অর্থাৎ জাতীয় আয়ের প্রবৃদ্ধি কিন্তু সকলেই আমরা স্বীকার করেছি, এবং বিশ্বের মধ্যে আমাদের যে দেশগুলো 2020 সালে প্রবৃদ্ধি অর্জন করেছিল উচ্চমাত্রায়, তার ভিতরে বাংলাদেশ একটি। সুতরাং যেহেতু প্রবৃদ্ধি উচ্চমাত্রায় ছিল এবং জনসংখ্যার যেহেতু খুব বড় কোনো পরিবর্তন হয়নি, মাথাপিছু আয় যেহেতু জনসংখ্যার হিসেব দিয়ে ভাগ করতে হয়, সুতরাং সেই হিসেবে কিন্তু গড়ে আমাদের মাথাপিছু আয় বাড়ারই কথা। কিন্তু যে জিনিসটি আপনার মধ্যে সংশয় তৈরি করেছে যে এত বিপুল সংখ্যক লোক যদি দারিদ্র্য সীমার নিচে পড়ে যায়, তারপরেও কিভাবে আয় বাড়ে। আপনি ঠিকই বলেছেন, কিন্তু এখানে যেটা আপনাকে বিবেচনায় নিতে হবে যে একই সাথে কিন্তু বাংলাদেশে উচ্চবিত্ত মানুষের সংখ্যাও কম নয়, এবং যাদের আয় কিন্তু এই সময়কালে বেড়েছে, এবং বলা হয়ে থাকে যে উপরের দিকের যে 10% মানুষ, তাদের কাছে প্রায় 35 থেকে 37% সম্পদ তাদের হাতে রয়েছে, এবং তাদের আয় কিন্তু এই সময়কালে বেড়েছে। গত পরশুদিনে আপনাদের একটি রিপোর্টে আমরা দেখছিলাম যে বলা হচ্ছিল যে 1 কোটি টাকার বেশি ডিপোজিট রয়েছে, এরকম কিন্তু ডিপোজিটধারীর সংখ্যা বেড়েছে এই সময়কালে। অর্থাৎ এদের ডিপোজিট বেড়েছে, অর্থাৎ এদের সম্পদ বেড়েছে, আয় বেড়েছে। সুতরাং সেই যুগ, সেখান থেকে আপনি ধারণা করতে পারেন যে একটা বড় সংখ্যক মানুষের যদি আয়ের পতন হয়, এমনকি তারা যদি দারিদ্র্য সীমার নিচে নেমেও যায়, কিন্তু বিপুল আয়ের সংখ্যাধিক্য যে অল্প সংখ্যক জনগোষ্ঠী, তাদের আয় যদি বাড়ে, এবং এই সময়কালে তাদের আয় বেড়েছে, সে এই কারণে কিন্তু গড়ের উপরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। তবে এটা ঠিক যে এটার একই সাথে এটাও ইঙ্গিত করে যে দেশের ভিতরে একটা বড় রকমের আয় বৈষম্য রয়েছে, এবং কোভিড কালীন সময়ে এই আয় বৈষম্য আরো বেড়েছে, সেটিও কিন্তু এটির মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। আমাদের যদি অর্থনীতির নানা সূচকগুলো দেখি, তার মধ্যে আমরা দেখতে পাই শুধুমাত্র রেমিটেন্স হচ্ছে ইতিবাচক, এর বাইরে তো অন্যান্য সূচকগুলো নেতিবাচক। সেই ক্ষেত্রে এই আয় বাড়ার উৎসগুলো কি আসলে? আপনি পরিষ্কারভাবে জানেন যে এই সময়কালে আমাদের কোন কোন খাতগুলো ভালো করেছে। আপনি কিন্তু তথ্য দিচ্ছেন 2020 অর্থ বছরের, সেই অর্থ বছর হিসেবে কিন্তু কৃষি খাত আমাদের ভালো করেছে। আমরা জানি রপ্তানিমুখী তৈরি পোশাক খাত শুরুর দিকে খারাপ করলেও সামগ্রিকভাবে কিন্তু তার পতনটি প্রায় 18% ছিল, খুব বেশি বড় পতন হয়নি, পরবর্তী বছরে গিয়ে সেটি উঠে এসছে। আমরা জানি আইসিটি খাত, ফার্মাসিউটিক্যাল খাত, এই খাতগুলো কিন্তু এই সময়কালে ভালো করেছে। সেবা খাতের ভিতরে আমরা জানি যে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ যারা, সেখানে বড় রকমের পতন হয়েছে মানুষের, কিন্তু অন্যান্য যে সমস্ত খাত, আইসিটির মতো খাত যেখানে কিনা বড় বিনিয়োগ হয়েছে এবং কি কর্মসংস্থান হয়েছে, সেখানে কিন্তু আয় বৃদ্ধি পেয়েছে। মোটের উপর যেটি বলা যেতে পারে যে বড় বড় খাতগুলোতে আয় বৃদ্ধি হয়েছে, এবং ক্ষুদ্র অল্প সংখ্যক মানুষ যারা রয়েছেন তাদের আয় বৃদ্ধির কারণেই কিন্তু আমরা এই সামগ্রিকভাবে এই পরিবর্তনটি আমরা দেখতে পেয়েছি। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সাথেই। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন, তিনি সাবেক সভাপতি বিসিসিআই এর জনাব মীর নাসির হোসেন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে। যেমনটি গোলাম মোয়াজ্জেম বলছিলেন যে বেশ কিছু খাত ভালো করেছে করোনার মধ্যে, কিন্তু ব্যবসায়ীরা তো বরাবরই বলে আসছে যে ব্যবসা বাণিজ্যের গতি নেই, তারা আসলে সেইভাবে করে কোনো মতে টিকে আছে, এবং অনেক ছোট ছোট ব্যবসায়ীদের আমরা দেখতে পাচ্ছি যে এই করোনার সময়ে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে আসলে এই যে সরকারের যে বিষয় নিয়ে আমরা শুরুতে কথা বলছিলাম যে আয় বৃদ্ধি, এটিতে আপনার মূল্যায়ন জানতে চাই। যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছিল এই সময় এক ধরনের গ্রোথ হয়েছে কিছু জায়গায়, আবার ব্যাপক একটা অংশে কিন্তু পতন হয়েছে, তাদের আয় কমেছে। যদি আমি ধরি প্যান্ডেমিক সিচুয়েশন কারো কারোর জন্য ভাগ্য খুলে দিয়েছে বা অপরচুনিটি ক্রিয়েট করেছে। আপনি যদি হসপিটালে যারা ব্যবসা করেন, যারা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যারা বিপণন করেন বিভিন্ন পর্যায়ে, স্যানিটারি যে স্যানিটাইজেশনের যে সমস্ত জিনিসপত্র সেগুলো আগে এইভাবে ব্যবহার হতো, এখন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, মাস্ক ব্যবহৃত হচ্ছে। ই কমার্স যে প্রচুর প্রবৃদ্ধি হয়েছে, কারণ হচ্ছিল যে মানুষ অনলাইন শপিংটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, কোনো জায়গায় 50%, কোনো কোম্পানি তারও বেশি। আর এগ্রিকালচারের বিষয় যেটা মহাজেব সাহেব বললেন, আরএমজিতে আমরা মোটামুটি স্থিতিশীল অবস্থায়, আর ইনফ্রাস্ট্রাকচারের যে কাজগুলি ছিল সেগুলো কিন্তু বাংলাদেশে অড সিচুয়েশনের মধ্যে চলে আসে। আপনি যদি মেট্রো রেলের প্রজেক্ট ধরেন, পদ্মা ধরেন, আপনি রূপপুর ধরেন, এবং অন্যান্য যে এইগুলো কিন্তু যারা এর সাথে সম্পৃক্ত তারা কিন্তু অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। এইটা একটা দিক। আর একটা হচ্ছে আপনি যদি দেখেন সার্ভিস সেক্টর থেকে আরম্ভ করে ছোট ছোট ক্ষুদ্র প্রান্তিক
মাইক্রো যারা ব্যবসা করছে তারা কিন্তু প্রায় নিঃশেষ হয়ে যাওয়া উচিত। তো যার জন্য দেখা যাচ্ছে এইদিকে কমে গেছে, কিন্তু ওইদিকে বৃদ্ধি পাওয়ার ফলে যেটা হয়েছে এই আমরা যে সংখ্যাটা দেখতে পাচ্ছি সেটা তার প্রতিফলন। তার মানে আপনি বলতে চাচ্ছেন কোথাও আয় বেড়েছে, কোথাও আয় কমেছে, এমন বেশিরভাগে হয়েছে। কমেছে, কিন্তু কতগুলি জায়গায় কমেছে, কিন্তু তাদের ভলিউমটা অনেক বেশি, সংখ্যাটা অনেক বেশি, যার জন্য CPD ইম্প্যাক্টটা অনেক অনেক আমি যদি একটু জি জি আমি যদি একটু যোগ করি মীর নাসিরের সঙ্গে, জি, জি। এই সময়কালে কিন্তু বিভিন্ন খাতে গ্রুপ অফ কোম্পানি যেগুলো রয়েছে, বড় কোম্পানি যেগুলো রয়েছে, তাদের কিন্তু মোটামুটি তাদের ব্যবসা খুব যে বড় পতন হয়েছে তা বলা যাবে না। এমনকি সরকারের যে আর্থিক প্রণোদনা ছিল একেবারে শুরু থেকে, সেই প্রণোদনার সুবিধাও কিন্তু এই খাতগুলো কিন্তু নিতে পেরেছে। এবং আপনি জানেন যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন খাতে বড় গ্রুপ অফ কোম্পানিজ গুলোই কিন্তু মার্কেট শেয়ারের প্রায় 60-70% তাদের কাছে থাকে। সুতরাং তারা যদি স্টেবল থাকে তাহলে কিন্তু খাতের এক ধরনের পরিস্থিতি, ইতিবাচক পরিস্থিতি থাকে এবং তাদের নিজেদেরও আসলে আয় উন্নতি ঠিক থাকে। তো এই সময়কালে আমরা যেটা দেখেছি যে আপনি যে কোনো খাতেই দেখবেন যে বড় ব্যবসায়ীরা যেহেতু তারা সুবিধা কিছু পেয়েছেন সরকারের কাছ থেকে, প্লাস তারা ক্রস সাবসিডাইজ করতে পেরেছেন অন্যান্য খাতের সাথে, কোনোটাই খারাপ করেছে অন্যটাই ভালো করেছে সেটার সঙ্গে তারা সাবসিডাইজ করেও তারা আসলে ভালো করে টিকে থাকতে পেরেছে। সমস্যা হয়ে গেছে যে অনেক সংখ্যক যে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এই প্রত্যেকটি খাতে রয়েছে, তাদের কাছে সাহায্য সহযোগিতা কিন্তু সেইভাবে পৌঁছে দেওয়া যায়নি এবং সেক্ষেত্রে দুর্বলতাও ছিল বিভিন্ন রকমের। সুতরাং তারা কিন্তু আসলে এবং তাদের ক্রস সাবসিডাইজ করে অন্য জায়গা থেকে নিয়ে আসার, ক্যাপিটাল নিয়ে আসার সামর্থ্য তাদের আসলে নেই, ছিল না। ফলে তারা আসলে এই সময়কালে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। সুতরাং আপনি বড় সংখ্যক অনেককে দেখতে পাচ্ছেন ক্ষতিগ্রস্ত, কিন্তু ব্যবসার যে মূল অংশ যে বড় ব্যবসায়ীদের হাতে, তারা মোটামুটি এই সময়কালে টিকে থাকতে পেরেছেন। তবে গোলাম মজম, আপনাদের এই কথার সাথে ব্যবসায়ীদের মানে বারবার যেই সরকারের কাছে প্রণোদনা চাওয়া তার সাথে হিসেব মেলে না, কারণ ব্যবসায়ীরা প্রতিবারই বলছেন যে তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয়, সেই ক্ষেত্রে সরকারের কাছ থেকে তারা প্রণোদনা চায় সহজ শর্তে। সেই সব বিষয়ে আমরা আসলে বিস্তারিত জানতে চাই এবং আপনাদের একটি রিপোর্ট যদি আমরা আমলে নেই, সেখানে আপনারা দেখেছিলেন 78% মানুষের আয় কমেছে। তার মানে শুধুমাত্র 22% মানুষের আয় দিয়ে কি পুরো দেশের 9% আয় বেড়েছে, সেই প্রশ্নটি কিন্তু জনমনে রয়েছে। এইসব বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই দর্শক। এছাড়া এর পাশাপাশি যেটি গোলাম মজম শুরুতেই বললেন যে কোটিপতির সংখ্যা বেড়েছে, সেটি কতটুকু বেড়েছে সেই হিসাবও দিতে চাই। তবে ছোট্ট একটি বিরতির পর দর্শক, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিশ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি একটি বিরতির পর। আমরা একটু ইন্টারভিউ করব, মাসুদ একটু ইন্টারভিউ করব। আচ্ছা, নাসির ভাইকে ধরছো না? নাসিরের বাসার সবাই ভালো আছে এমনি, মানে কোভিড এর কোনো সমস্যা নেই? নাসির ভাই হ্যাঁ শুনতে পাচ্ছে আমাকে? হ্যাঁ পাচ্ছি। নাসির ভাই শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা ভাইয়া, ওই যে আমার স্টোরির জন্য আর কি আপনাকে ছোট ছোট দুইটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করব। একটা বিষয় হচ্ছে যে গতকালকে যেই পরিমাণে আপনার যে এডিপির যে হিসেব দিয়েছে সরকার, সেখানে প্রায় 2.25 লাখ কোটি টাকার এডিপি বাস্তবায়ন করার লক্ষ্যমাত্রা আগামী অর্থ বছরে। সেটি আমরা দেখতে পাই যে প্রতি বছরই আসলে বাস্তবায়ন হয় না মোটা দাগের উপরে, কিন্তু সরকার একটি বড় লক্ষ্যমাত্রা ধরে রাখে। এই বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আসলে ইকোনমির চেহারা কতটুকু পাল্টে যেতে পারে এবং এগুলো দ্রুত বাস্তবায়নে আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে কী ধরনের মানে পরামর্শ দেবেন? আমাদের বাজেটের একটা হচ্ছে আকারটা একটা বড় আকারের বাজেট, প্রত্যেক বছরের বাড়ছে এবং সেই সাথে যে জিনিসটা হচ্ছিল দুটো জায়গায় চ্যালেঞ্জ, একটা হচ্ছিল বাস্তবায়ন আর একটা হচ্ছিল রাজস্ব আদায়, তো অর্থায়ন যেটা বলা যায়। এই দুইটা জায়গায় বিরাট চ্যালেঞ্জ। আমরা দেখেছি যে অর্থায়নের ব্যাপারে যে জিনিসটা হচ্ছে প্রচুর ঘাটতি থেকে যাচ্ছে, তারপরেও আবার বর্ধিত আকারে বাজেট করা হচ্ছে। এই জায়গায় কিন্তু অসামঞ্জস্য রয়ে গেছে, বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছে। আর বাস্তবায়নের ক্ষেত্রেও যেহেতু অর্থের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, সেখানে অনেক সময় অনেক প্রজেক্টে যে বিশেষ করে যারা গভর্নমেন্ট ফান্ডের থেকে প্রজেক্ট করে, সেখানে কিন্তু ক্যাশ ফ্লোতে প্রবলেম হয়ে যায় বিভিন্ন সময়, কারণ ডেফিসিট রয়ে গেছে বাজেটে প্রচুর, এবার ডেফিসিট আরো বাড়বে। সেই জন্য আমি মনে করি যে বাজেটটা বাস্তবমুখী হয় বাঞ্ছনীয়
এবং এডিপিতে আমরা সবসময় দেখেছি যে প্রথম 9 মাস খুব উল্লেখযোগ্য সাফল্য আমরা দেখি না, কিন্তু পরের 3 মাসে তড়িঘড়ি করে অনেক সাফল্য দেখানো হয়, সেটা হয়তো অনেকটা ফরওয়ার্ড বুকিং এর মতো হয়ে যায়, সেটা রিয়েল পিকচারটা কিন্তু আসে না যতই বাজেট ধরা হোক। এই জায়গাটা আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, যারা উন্নয়ন প্রশাসনের সাথে জড়িত তাদের সক্ষমতা, তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এগুলি থাকতে হবে, এবং সরকারের যে বিভিন্ন ইনপুট, যেমন এই কাজ করতে গেলে যে সমস্ত র মেটেরিয়ালস রয়েছে সেগুলি কিন্তু হুহু করে দাম বাড়ছে, সেইখানে কিন্তু একটা ফিসকাল মেজার গভর্নমেন্টকে কোনো একটা সাহায্য করতে হবে, তা নাহলে কিন্তু দেখা যাবে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো ব্যাহত হয়ে যাচ্ছে। সে সামগ্রিকভাবে দেখতে হবে যাতে এই অর্থনীতিটা আমরা এগিয়ে নিতে পারি এবং বাজেটের লক্ষ্যমাত্রাটা প্র্যাকটিক্যালি যতখানি করা দরকার সেটা করতে পারি। নাসির ভাই, সেটা হচ্ছে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে সরকার কঠোর হচ্ছে, কঠোর আইন হচ্ছে, এই ব্যাপারে আপনার কাছ থেকে একটা ছোট মূল্যবান মতামত চাই। আমরা তো সবসময় বলে এসেছি যে ঋণ খেলাপি যারা ইচ্ছাকৃত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ সেখানে যারা ভালো বড়োয়ার, যারা রেগুলার পেমেন্ট করছে তারা তো পানিশ হয়ে যাচ্ছেন, কারণ দিনের শেষে দেখা যাচ্ছে যে যারা উইন্ডফল ডিফল্টার্স তারা বিভিন্ন ভাবে রিশিডিউল করে তাদের ইন্টারেস্ট কমিয়ে নিচ্ছে। এটা তো একটা আনইভেন কম্পিটিশন। তো কিন্তু আনফরচুনেটলি আমরা বিভিন্ন সময় দেখেছি সরকার বলছে কিন্তু কাজ হচ্ছে না। যেমন অর্থ ঋণ আদালত করা হয়েছিল, সেটা কিন্তু কার্যকরী হয়নি বিভিন্ন, সেই জন্য সরকার যাই আইন করুক সেটার সঠিক বাস্তবায়ন দরকার, তা নাহলে কিন্তু এর ফল পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আজকে আপনাদের এফবিসিসিআই এর নতুন কমিটি দায়িত্ব নিচ্ছে জসিমউদ্দিনের নেতৃত্বে। সেই ক্ষেত্রে তারা আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে মানে সত্যিকার অর্থে যেটা ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব সেটি এফবিসিসিআই ছিল না, যার কারণে নানান সমালোচনার মধ্যে এফবিসিসিআই পড়েছে। যেমন ব্যাংক করার কথা তারা বলেছে, ইউনিভার্সিটি করার কথা বলেছে, এটা নিয়ে সমালোচনা হয়েছে বেশ। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন নতুন এই কমিটির কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে এবং সত্যিকারের ব্যবসায়ীদের রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে তাদের কি পরামর্শ দেবেন? আসলে এফবিসিসিআইটা কি, এটা এপেক্স ট্রেড বডি, এটা হচ্ছিল বেসড অন মেম্বার বডিজ, বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশন। তাদের মেইন রোল কিন্তু অ্যাডভোকেসি, ব্যবসায়ীদের যে সমস্যা, সরকারের যে নীতিমালা হচ্ছে সেইগুলির ব্যাপারে ব্যবসায়ীদের যদি কোনো জায়গায় সংক্ষুব্ধ হয় বা তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে নিতে অসুবিধা হয়, সেইগুলি কিন্তু অ্যাডভোকেসি করা মেইন দায়িত্ব এটা, এবং পলিসি মেকিং এ সরকারকে সাহায্য করা। তো আমি মনে করি যে সেটাই মূল দায়িত্ব এফবিসিসি, সেটাই করা উচিত। বিভিন্ন সময় নেতৃত্ব আসে, হয়তো কেউ হয়তো ব্যবসার সাথে সম্পৃক্ত কিনা আমি জানি না, তবে গত কোভিড পিরিয়ডে, এই পিরিয়ডে কিন্তু এফবিসিসি এর রোল কিন্তু খুব ভিজিবল ছিল, বিশেষ করে প্রণোদনা এবং অন্যান্য ক্ষেত্রে এফবিসিসি কিন্তু ভালো রোল প্লে করেছে। আমি মনে করি যে জসিমউদ্দিন সাহেব আসছেন, উনি একজন ভালো ব্যবসায়ী, তার গ্রুপ বেশ বড় গ্রুপ, উনি প্র্যাকটিক্যাল সমস্ত কিছু জানেন। আমি মনে করি যে তার নেতৃত্বে আগামী দিনে এফবিসিসিআই তার সঠিক রোলটা প্লে করতে পারবে। থ্যাংক ইউ নাসির ভাই, আমরা ঢুকতেছি লাইভে। দর্শক, আমন্ত্রণ বিরতির পর আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠান, যে বিষয় আজকে আমরা কথা বলছি মাথাপিছু আয় ও জীবন মান। বিরতিতে যাবার আগে যেমনটি বলেছিলাম যে আসলে সিপিডির একটি গবেষণা প্রতিবেদনের হিসেব তুলে ধরে বলছিলাম যে প্রায় ৭৮% মানুষের আয় কমার হিসেব তারা দিয়েছিলেন, এবং অন্যদিকে আমরা সেপ্টেম্বর পর্যন্ত যে হিসেব আমাদের হাতে রয়েছে সেটি হচ্ছে প্রায় ৮৮,০০০ কোটিপতি অ্যাকাউন্ট রয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসেবে, এবং যেটি কোভিডকালীন সময়ে প্রায় ৫,০০০ বেড়েছে ৬ মাসেই। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, তাহলে কি এই কোটিপতিদের আধিপত্যেই আসলে মাথাপিছু আয়ে বড় রকমের উন্নতি? কোটিপতি বাড়াটা অবশ্যই একটা ইন্ডিকেশন যে যারা এই সম্পদশালী তাদের আসলে এই সময়কালে ব্যবসা করেও তাদের কিছু সম্পদ বেড়েছে,
আবার একই সাথে এটাও মনে রাখতে হবে যে ব্যবসায়ীরা আসলে কখনো টাকা ডিপোজিটে ফেলে রাখতে চান না, কিন্তু এই মুহূর্তে যেহেতু ব্যবসার এক ধরনের অনিশ্চিত অবস্থা, সেই জন্য তারা ব্যাংকে ডিপোজিটটি করে রাখছে, যারা হয়তো ভবিষ্যতে যখন আরেকটু ব্যবসার নিশ্চিত পরিস্থিতি হবে তখন তারা এই বিনিয়োগগুলো করবেন, তখন হয়তো ডিপোজিটের পরিমাণ কমে আসবে বলে আমাদের ধারণা। আর একটি কারণেই ডিপোজিট বেড়েছে এই সময়কালে, সেটা হলো প্রচুর পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে। এই রেমিটেন্স আসার কারণেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিপোজিট বাড়ছে। সুতরাং সেগুলো কিন্তু আমাদের সামগ্রিকভাবে এই কোটিপতি বা ডিপোজিটার বেড়ে যাওয়ার বিষয়। কিন্তু যে জিনিসটা আমি বলছিলাম যে এর সবকিছুরই কিন্তু একটা ইতিবাচক ইঙ্গিত হলো যে সামগ্রিকভাবে আমাদের অর্থনীতি 2020 সালে বৈশ্বিক প্রেক্ষাপটে বিবেচনা করলে কিন্তু আমরা যে অনেক মানে খারাপ করেছি ডেফিনেটলি, কিন্তু অন্য অনেক অর্থনীতির তুলনায় কিন্তু আমাদের প্রবৃদ্ধির পরিস্থিতিটি কিন্তু আশাব্যঞ্জক ছিল। যদিও সরকার 5.2% দাবি করছেন, কিন্তু অন্যান্য সংস্থা 2020 সালের যে প্রবৃদ্ধি হিসাব দিচ্ছেন সেটা তুলনামূলকভাবে আরো কিছুটা কম। যেমন সিপিডি থেকে আমরা 2.5% বলেছিলাম, বিশ্ব ব্যাংক থেকে 1.5% বলা হয়েছিল, এবং আইএমএফ থেকে 3.5%-এর কথা বলা হয়েছিল। সুতরাং সেখানেও কিন্তু আরো কিছুটা কম প্রবৃদ্ধির হিসেব কিন্তু সেখানে দেয়া হয়েছে। সুতরাং আপনি যেটা ধারণা করছেন যে এত বিপুল সংখ্যক লোকের আয় কমে যাওয়ার পরেও কিভাবে কোটিপতি বাড়ে, অথবা তার মাধ্যমেও কিভাবে আসলে জাতীয় মাথাপিছু আয় বাড়ে, তার ব্যাখ্যাটি অনেকটা এরকম যে তথ্যগত কিছু পার্থক্য রয়েছে, কিন্তু তারপরেও আমরা বলবো যে সামগ্রিকভাবে যেহেতু অর্থনীতিতে প্রবৃদ্ধি দেখা গেছে, সুতরাং মাথাপিছু গড়পড়তা মাছের পিছু লেভেলে আপনি এই পরিবর্তনটি দেখতে পাবেন। যদিও সেখানে অনেক সংখ্যক লোক দরিদ্র সীমার নিচে থাকতে পারে, যেহেতু আমি বলেছিলাম যে একটা বড় সংখ্যক বিত্তশালী হাতে আমাদের সবচেয়ে বেশি সংখ্যক সম্পদ পুঞ্জীভূত, এবং তাদের যদি আয় বাড়ে তাহলে সামগ্রিকভাবে গড়ে গিয়ে কিন্তু আমরা এর একটা ইতিবাচক পরিবর্তন দেখব, যেটা আমরা 2020 অর্থ বছরে দেখেছি। তাহলে কি বিবিএস এর এই হিসেবটি কি আপনারা মেনে নিচ্ছেন, মানে আপনাদের কি বিবিএস এর হিসেবটি কিন্তু একটি জায়গায় সকলেই কিন্তু ঐক্যমত, সেটা হলো যে বাংলাদেশের অর্থনীতিতে অগ্রগতি হয়েছে, প্রবৃদ্ধি হয়েছে, এটি নেগেটিভ গ্রোথে যায়নি। ভারতে যেমন 2020 সালে -10%-এর গ্রোথের কথা বলা হয়েছিল, পাকিস্তানে -8%-এর কথা বলা হয়েছিল, কিন্তু বিশ্বব্যাপী যেটা বলা হয়েছে যে কয়েকটি দেশ আসলে পজিটিভ গ্রোথের মধ্যে পাওয়া গেছে, সেই কয়েকটি দেশের ভিতরে বাংলাদেশ রয়েছে, এবং বাংলাদেশ উপরের সারির দেশগুলোর ভিতরে রয়েছে। সুতরাং সেদিক থেকে এটি 5% না 3.5% বা 2.5%, সেই পার্থক্য থাকতেই পারে, কিন্তু প্রবৃদ্ধি হয়েছে এটি নিয়ে কোনো বিতর্ক নেই। ধন্যবাদ। জনাব মীর নাসির হোসেন, আপনি শুনছিলেন গোলাম মোয়াজ্জেমের বিশ্লেষণ। আপনি একটু বলবেন যে এই কোটিপতির বিষয়টি নিয়ে যদি আমার কথা যেটা সেটা হচ্ছে যে কোটিপতি বেড়েছে, ধরেন অনেক বেড়েছে, আমি তো এটা কোনো নেগেটিভলি দেখি না। কারণ ক্যাপিটাল ফর্মেশন যদি হয় তারা তো বিনিয়োগ করবে, বিনিয়োগ করলে যে জিনিসটা হবে কর্মসংস্থান হবে, অনেক লোকের কাজ পাবে এবং তারা আয় রোজগার করতে পারবে। তো আমি তো এটা পজিটিভলি দেখি, যদি ক্যাপিটাল ফর্মেশনটা যদি হয় ব্যাপক একটা বড় সংখ্যায়, সেটা তো ইকোনমিতে আলটিমেটলি বেনিফিট নিয়ে আসবে। কারণ এই টাকাটা তো আইডিয়ালি আসতে হয়তো যে কোনো কারণে হয়তো সঞ্চয়পত্র কিনতে পারছে না, ক্যাপিটাল মার্কেটে অনেকে সাহস করে ঢুকছে না, তার টাকাটা যেটা সারপ্লাস মানিটা রয়েছে সেটা তো ডিপোজিট রেখে যে তারা খুব আনন্দে আছে তা নয়, কারণ ডিপোজিটের রেট কিন্তু অনেক কমে গেছে, 3-4% চলে এসছে। তারপরে এটা ট্যাক্স কাটলে 1-2%-এর মধ্যে থেকে যায়, কিন্তু তারা যেহেতু কোনো জায়গায় ইনভেস্ট করতে পারছে না বলে অল্টারনেটিভ হিসেবে এটা করছে। কিন্তু আমি এটা খুব পজিটিভলি দেখি যে যত বেশি ক্যাপিটাল ফর্মেশন হবে তত কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, কারণ এটা অর্থনীতি বিনিয়োগ হবে, বিনিয়োগ হলে আপনার উৎপাদন হবে, কর্মসংস্থান হবে, দারিদ্র বিমোচনে এটা একটা ভূমিকা পালন করবে বলে আমি। সেই প্রশ্নটি আপনার কাছে জনাব মীর নাসির, যে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি বিনিয়োগ কিন্তু একটা জায়গার মধ্যে আটকে রয়েছে এবং সেটি বাড়ছে না কোনোভাবেই, সেটি বাড়াতে এখন আপনাদের আসলে কি উদ্যোগ বা আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আসলে জিডিপির হিসাবে ধরলে তো ডেফিনেটলি এক জায়গায় স্থবির হয়েছে, কিন্তু রিয়েল সেন্স যদি আপনি টাকার অঙ্কে দেখেন বিনিয়োগ বেড়েছে, তবে বিনিয়োগ না বাড়ার পিছনে জিডিপির সাথে যদি আপনি কম্পেয়ার করেন সেখানে কতগুলি কনস্ট্যান্ট রয়েছে, যেটা আমরা দুজন বলে আসছি। সেটা হচ্ছে যে আমার ইনফ্রাস্ট্রাকচারের ডেফিসিয়েন্সি, আমার পোর্টের ফ্যাসিলিটি, আমার বিদ্যুতে আমরা কিন্তু অনেক প্রবৃদ্ধি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, ক্যাপাসিটি বেড়েছে, জেনারেশনও বেড়েছে, কিন্তু সেই বিদ্যুৎ আমরা কিন্তু শিল্পে সেভাবে ব্যবহার করতে পারছি না তার মানের জন্য এবং নিরবিচ্ছিন্ন সংযোগের জন্য।
তারপরে আপনার গ্যাসের যে ছিল আমাদের, সেটা কমে এসছে। এখন এলএনজি দিয়ে অন্য যেগুলি, সেগুলো কিন্তু পূর্ণাঙ্গ রূপ নেয়নি। তো এই কনস্ট্যান্টের জন্য কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে না। এবং সরকার যে 100 ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন করছে, এটা যদি বাস্তবায়িত হয় এবং এই ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ করা যায়, তাহলে যেটা হবে যে বিদেশি বিনিয়োগ কিন্তু ইতিমধ্যে উৎসাহিত হয়েছে, অনেকে রিলোকেট করতে চাচ্ছে, অনেকে জাপানিজরা এবং অন্যরা সেগুলো আসতেছে তাদের ডেডিকেটেড স্পেশালিস্ট ইকোনমিক জন্য। এবং দেশীয় যারা উদ্যোক্তা তারাও কিন্তু বিনিয়োগ করবে। আমি মনে করি যে 2-3 বছর এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা বেনিফিট পেতে গেলে একটু সময় দিতে হয়, 2-3 বছর এটা ম্যাচিওর হওয়ার জন্য। সেই সময়টা গেলে পরে দেখা যাবে যে আমরা সুফলটা পাচ্ছি। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে একটু ফিরতে চাই। এখন তার মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে কর্মসংস্থান তৈরি করা, যেটি আপনারাও বলছেন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাই বলছে। সেই ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে আসলে আপনাদের পরামর্শ কি কি করা উচিত এখন এই প্রেক্ষাপটে? দেখুন, স্বাভাবিক সময়ে কিন্তু কর্মসংস্থানের মূল দায়িত্বটা বেসরকারি খাতই নেয়। যত বেশি সেখানে বিনিয়োগ হবে, তত বেশি আমরা মনে করি যে শ্রমঘন শিল্পে বিনিয়োগগুলো আরো কর্মসংস্থান সৃষ্টি করবে। আর বাংলাদেশে গড়পড়তা আসলে সব শিল্পই মোটামুটি কম বেশি শ্রমঘন। সুতরাং সেই জায়গাটিতে যেহেতু এই মুহূর্তে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগকারী যে আসলে তার টাকা তুলে আনতে পারবেন সেই নিশ্চয়তা কিন্তু এখন কেউই দিচ্ছেন না। কেননা কেউ আসলে এখন বাজারে গিয়ে এসেনশিয়াল কমোডিটির বাইরে অন্য কিছু কিনছেন না, সেটা দেশের ভিতরে হোক বাইরে হোক। সুতরাং সেই অনিশ্চিত জায়গাটা যত দ্রুত চলে যাবে, তত দ্রুত বেসরকারি খাত বিনিয়োগে আসলে সেই কর্মসংস্থানটি শুরু হবে। কিন্তু সমস্যা হয়ে গেছে সরকারের দিক থেকে এবং একটা বড় জনগোষ্ঠী যারা কিনা দরিদ্র হয়ে পড়েছেন এই সময়কালে। সুতরাং তাদের জন্য সরকারের এই মুহূর্তে আসলে এগিয়ে আসা দরকার। বেসরকারি খাতের উপরে খুব বেশি এই মুহূর্তে আসলে নির্ভর না করাই ভালো। সরকার যে কাজগুলো করতে পারেন, আমরা যেটি মনে করি যে সরকারের যে কর্মসৃজনমূলক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে গুরুত্ব দেওয়া। আগামী বাজেটে সরকার যদি এ ধরনের প্রকল্পগুলোকে প্রাধিকার দিয়ে এগুলোর বাস্তবায়ন যদি নিশ্চিত করেন, অবকাঠামো খাতের প্রকল্প, বড় আকারের অবকাঠামো প্রকল্প যেগুলো দ্রুত শেষ হলে এগুলো থেকে বিনিয়োগকারীরা বিনিয়োগ হবে এবং যেখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে ওরকম প্রকল্প, গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প, তারপরে সরকারের যে আমার গ্রাম আমার শহরের একটি রাজনৈতিক প্রকল্প চলছে, যেটির অধীনে 13টি উপজেলা এই মুহূর্তে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এটিকে আরো বিস্তৃত করা যাতে উপশহর অঞ্চলে বা শহর অঞ্চলের বাইরে আরো অবকাঠামোর জন্য সেখানে যাতে বিনিয়োগ করেন সরকার এবং সেখানেও যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় সেটি। এর পাশাপাশি সরকার বিভিন্ন মন্ত্রণালয়কে টার্গেট দিয়ে দিতে পারেন যে মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কি পরিমাণ কর্মসংস্থান হবে সেটি যাতে বাজেটে তারা ঘোষণা দেন যে এই পরিমাণ কর্মসংস্থান এই বছর তাদের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তারা করতে পারবেন। সুতরাং এই মুহূর্তে একটু সরকারের এগিয়ে আসা দরকার কর্মসংস্থানটি নিশ্চিত করার ক্ষেত্রে। এরপরে যখন বেসরকারি খাত আসবেন তখন তারাই আসলে এই কর্মসংস্থান সৃষ্টিতে লিড দেবেন বলে আমাদের ধারণা। আমরা যেটা আশা করব যে ধীরে ধীরে উচিত হবে সরকারের কোভিড পরবর্তী সময়কালে ভ্যাকসিনেশন হতে থাকলে আস্তে আস্তে কোভিডের প্রকোপ যত কমে আসতে থাকবে তত কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ বা উৎসাহ তৈরি হবে। সুতরাং নাসির ভাই যে জায়গাগুলো বললেন, যে জায়গাগুলোতে ঘাটতি রয়েছে, এই ঘাটতির কাজগুলো এই সময়কালে করে ফেলা। যেমন হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস যেটি বিডাতে চালু হয়েছে সেটি যাতে ঠিক মতো কাজ করে, সেখানে যাতে সব ধরনের সার্ভিস পাওয়া যায়। বিদ্যুতের যে সরবরাহ বলা হচ্ছে এটা যাতে আনইন্টারাপ্টেড কোয়ালিটি বিদ্যুৎ হয়, যদি না হয় তাহলে ওনারা কিন্তু এই ক্যাপাসিটি নিজেদের যে ক্যাপাসিটার আছে সেটা ব্যবহার করেই তারা কিন্তু বিদ্যুতে থেকে যাবে, সেটাতে কিন্তু আরো বেশি বিদ্যুৎ আনস্পেন্ড থেকে যাবে, সরকারের ব্যয় বাড়বে, সেদিকে নজর দেওয়া। পোর্ট ফ্যাসিলিটির ক্ষেত্রে যেগুলো বলা হচ্ছে সেগুলো ইমপ্রুভ করা, প্লাস হচ্ছে যে অন্যান্য যে সমস্ত অবকাঠামো সেগুলো ঠিক করা, এই এসইজেড যেগুলো সেগুলো যাতে অন্তত তৈরি হয়ে যায় এই সময়কালে, অন্তত 2টো বা 3টে যাতে প্রস্তুত থাকে সেটি রেডি রাখা, এই জায়গাগুলোর দিকে আগামীতে নজর দেওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ জনাব গোলাম মোয়াজ্জেম। তার মানে এই কোভিডের সময়ে আপনি যদি বলছেন যে যেগুলো আসলে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো সেইগুলোতে সরকারের নজর দেওয়া প্রয়োজন এবং সেটি আসলে সরকার নজর দেওয়ার চেষ্টাও করেছিলেন। জনাব মীর নাসির, আমরা যদি মেগা প্রকল্পগুলোর কথা বলি সেই ক্ষেত্রে তাদের যে বাস্তবায়ন, এমনকি এই করোনার মধ্যে তো সরকার একটি লম্বা সময় পেয়েছিল, সেটি তারা বাস্তবায়নের চেষ্টাও করেছে, তারা কতটুকু সফল হয়েছে আপনার মতে? আসলে একটা অ্যাডভান্স সিচুয়েশনের মধ্যে দিয়ে দিয়েছে। আপনি কোভিডের যে অবস্থা ধাক্কা সারা পৃথিবীতে, বাংলাদেশ সমেত, সেখানে কিন্তু আমরা গত বছর 3-4 মাস কাজই করতে পারি। তারপর জুন মাসের থেকে শুরু হয়েছে এবং অনেক চ্যালেঞ্জ বিভিন্ন জায়গায়।
সেগুলি আবার এখন নতুন একটা সেকেন্ড ওয়েভ যাচ্ছে, যেখানে লকডাউন বা সেমি লকডাউন যেটাই বলেন চলছে। তো স্বাভাবিকভাবে কিন্তু ব্যবসা করা সম্ভব হচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ। তবুও কিন্তু আমি বলবো যে যেহেতু বাংলাদেশের প্রাইভেট সেক্টর রেজিলেন্ট, তারা সাহসী, তারা কিন্তু কাজ করে যাচ্ছে এই পরিস্থিতিতে। তারা কিন্তু বসে নেই, তারা করছে। আপনি কনজিউমার গুডস দেখেন, ইনফ্রাস্ট্রাকচার, সব জায়গায় কিন্তু তাদের ওইখান থেকে প্রচেষ্টা করছে। সেই জায়গাটাতে আমরা কোভিডের যে ইম্প্যাক্ট, এটা যে কবে যাবে আমরা ঠিক জানি না। কোভিড পৃথিবী থেকে কবে কবে যাবে, করোনা যাবে বিভিন্ন, কারণ আপনার টিকাদান কর্মসূচি কবে হবে। কেউ কেউ বলেন যে 2022 সালের পরে আমরা হার্ড ইমিউনিটি যাবো, আবার অনেকে বলেছেন আমি শুনেছি যে তার থেকেও বেশি সময় লাগবে। এই পরিস্থিতিতে তো আমাদের স্ট্রাগল করে যেতে হচ্ছে, সেই জিনিসটা দেখতে হবে। তো আমি মনে করি যে যদি আমরা কিছুটা সুবিধা পাই, তো বাজারে যদি এই কতগুলি জিনিসের প্রাধান্য দেওয়া হয়, যেমন এই যে সমস্ত ইন্ডাস্ট্রি এবং সার্ভিস ইন্ডাস্ট্রি যেগুলো চলছে সেগুলি যেখানে কনস্ট্যান্টলি সেটা অ্যাড্রেস করে। আর একটা জিনিস যেটা করতে হবে, যে সোশ্যাল সেফটি নেট যেটা সরকারের রয়েছে, যে দরিদ্র মানুষের জন্য হতদরিদ্র, সেটা কিন্তু পরিধি এই বাজেটে বৃদ্ধি করতে হবে, যাতে গ্রামের মানুষ, দরিদ্র মানুষ, ছিন্নমূল মানুষ যেন তাদের হাতে কিছুটা পয়সা পৌঁছায় এবং তারা যেন খেয়ে করে বেঁচে থাকতে পারে। আর কৃষিতে সবথেকে বেশি জোর দিতে হবে, কারণ কৃষি কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আনফর্চুনেটলি কৃষক পয়সা পাচ্ছে না, মধ্যস্বত্বের ভূমিরাই কিন্তু এর থেকে লাভবান হচ্ছে। সেই জায়গাটাকে অ্যাড্রেস করা অত্যন্ত প্রয়োজন বলে আমি। আপনার কাছে যেটা প্রশ্ন ছিল জনাব মীর নাসির, আপনি বাজেট নিয়ে বেশ ভালো কথা বলেছেন। প্রশ্ন ছিল যে কোভিডের সময়ে সরকার কিন্তু বলেছিল যে আমরা অনেক লম্বা সময় ধরে ছুটি পাচ্ছে, মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে তারা জোর দিচ্ছে, সেটি কতটুকু করতে পেরেছে? আমরা তো এখনো দেখতে পাচ্ছি মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন অনেকটাই ধীরে হচ্ছে, অর্থাৎ যেগুলো প্রায়োরিটি মেগা প্রকল্প সেগুলো বাস্তবায়ন হচ্ছে না যথাসময়ে। না, আসলে যেটা হচ্ছে এটা কিন্তু বাস্তবতা, যতটুকু হচ্ছে এর থেকে বেশি করা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমি মেট্রো রেলের জিনিসটা বলি, জাপানিজরা এখানে ইনভলভ, তারা বেশ কিছুদিন আসেনি, আসার পরে তারা কিন্তু ডিফারেন্ট হেলথ সেফটি মেজার নিয়েছে তাদের লোকের জন্য, তাদের নিজেদের চিকিৎসা ব্যবস্থা, এভরিথিং এইগুলি করে, যে আগে যে ঢালাওভাবে লোক নিয়োগ করে করা যেত সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে। তারপরে পোর্টে যে মাল আসছে সেগুলি পরিবহনের সমস্যা হচ্ছে, কারণ লকডাউন যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, এই জিনিসগুলি হয়েছে। তার আমি মনে করি বাস্তবতা নিরিখে যেটুকু হচ্ছে এটা কিন্তু আমি মনে করি যে খুব যে খারাপ আমি বলবো না। আমি মনে করি যে আরো হয়তো করা যেতে পারতো, কিন্তু যেটুকু করা হচ্ছে সেটা কিন্তু কম হয়নি বলে আমি। আরেকটা বিষয় হচ্ছে কর্মসংস্থান তৈরিতে, যেমন গোলাম মোয়াজ্জেম যেটি বললেন যে সরকারেরও উচিত প্রায়োরিটি দেওয়া, এমনকি বেসরকারি খাতেরও দেওয়া উচিত। সেই ক্ষেত্রে বেসরকারি খাত আসলে কর্মসংস্থান তৈরিতে এখন কি করতে পারে? বেসরকারি খাত যদি বিনিয়োগের সুযোগ পায় তাহলে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে, কারণ বিনিয়োগ যদি হয় সেখানে ইন্ডাস্ট্রি হবে, অন্যান্য ব্যবসা হবে, সেই জায়গাটা কিন্তু অ্যাডজাস্ট হবে। একটা জিনিস মোয়াজ্জেম ভাই আগে বলেছেন, সেটা হচ্ছিল এই যে পুনরুদ্ধার একটা মানে সুবিধা কিন্তু শিল্পে যারা রয়েছেন তাদের একটু সুবিধা ডেফিনেটলি করেছে, যদিও এটা সাশ্রয়ী মূল্যে, এটা কোনো জ্ঞান না দেখে এটা হচ্ছে সাশ্রয়ী মূল্যে লোন দেয়। কিন্তু যেটা 20,000 কোটি টাকা মাইক্রো এবং স্মল, সেটা কিন্তু এখন কিন্তু ডিসবার্সমেন্ট, এটা হলেও কিন্তু অনেক লোকের কর্মসংস্থান, কারণ অনেক পুঁজি হারিয়ে ফেলেছে, তারা যদি এই প্রণোদনাটা পায় তাহলে কিন্তু তারা আবার সক্ষম হয়, একজন সক্ষম হলে আর দুটো লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। সেই জিনিসটা কিন্তু হয়নি আনফর্চুনেটলি। ব্যাংকের কিছু দুর্বলতা, পলিসির দুর্বলতা, যার জন্য 20,000 কোটি টাকা কিন্তু এখন ডিসবার্স হয় না, কিন্তু 20,000 কোটি টাকা 5,000 কোটি টাকা যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু অলমোস্ট ডিসবার্সমেন্ট হয়ে গেছে অনেক আগে। এই জায়গাটা অ্যাড্রেস করা খুব জরুরি বলে আমি। অসংখ্য ধন্যবাদ জনাব মীর নাসির হোসেন। তার মানে আপনি বলছেন যে এই প্রণোদনা সেটি দ্রুত বাস্তবায়ন এবং সঠিক বাস্তবায়ন, সঠিক ব্যবসায়ীদের কাছে যাওয়া, এবং আরেকটি কথা আপনি বললেন যে সামাজিক সুরক্ষা বলয় বাড়ানো, গ্রামে গঞ্জে যারা দরিদ্র মানুষ তাদের হাতে টাকা পৌঁছে দেওয়া, এই চ্যালেঞ্জটি সরকারকে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাব। বিরতি থেকে এসে আমরা সামনে বাজেট আসছে সে বিষয়ে একটি কথা বলতে চাই। থাকুন সাথেই, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিশ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিশ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, মাথাপিছু আয় ও জীবনমান। বিরতিতে যাবার আগে নানা বিষয়ে কথা হচ্ছিল। 2 সপ্তাহ পরেই বাজেট, আমরা সরাসরি বাজেট বিষয়ে কিছু কথা বলতে চাই। জনাব মীর নাসির হোসেন, আপনি তো দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী চেম্বারকে নেতৃত্ব দিয়েছেন,
এখনও তো নানা রকমের পরামর্শ দিচ্ছেন এবং আজকে আপনাদের বিসিসিআই নতুন কমিটি দায়িত্ব নিচ্ছে। সব মিলিয়ে আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে অনেক দাবি দাওয়া জানি। মোটা দাগে যদি বলেন যে কর্পোরেট কর হার কমানো কিংবা ট্যাক্সের নানা রকমের ভ্যাটের নানা রকমের জটিলতার কথা আপনারা বলেছেন, অনেক ব্যবসায়ী বলেছেন। সব মিলিয়ে একটু যদি বলেন যে কি কি দাবি দাওয়া আপনাদের রয়েছে বাজেট ঘিরে। আমি মনে করি একটা দাবির মধ্যে আমি কনসেন্ট্রেট করতে চাই, সেটা হচ্ছে রাজস্ব। কারণ সরকার রাজস্ব আয় প্রত্যেকবার লক্ষ্যমাত্রা বৃদ্ধি করছেন, কিন্তু আয় হচ্ছে, কিন্তু সেই রাজস্বটা কোথা থেকে আয়, সেই ইনফ্রাস্ট্রাকচার কোথায়, কোথায় তার কর্ম পলিসি। কারণ হচ্ছিল যে আপনার ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ছে না। এত বড় একটা দেশে যদি 40 লক্ষ টিমদারি হয় এবং তার যদি ট্যাক্স, এর থেকে আনফর্চুনেট কিছু হতে পারে না। ট্যাক্স জিডিপি রেশিও এই অঞ্চলের মধ্যে সবথেকে আমাদের কম, তো সেই জায়গাটা অ্যাড্রেস করা হচ্ছে না, কিন্তু বারবার আপনার এই খাতের অ্যালোকেশন বাড়ানো হচ্ছে, এখন টার্গেট বাড়ানো হচ্ছে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছিল একজন কর যে আদায় করেন সে অফিসারের এই তাদের লক্ষ্যমাত্রা থেকে টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে, এইটুকু তাদের আদায় করতে হবে। তখন তো সে বেপরোয়া ভাবে যারা ট্যাক্স দিচ্ছে তাদের কাছে বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে কর আদায় করছে, সেটা কিন্তু আমাদের হয়রানি হচ্ছে। এবং কোনো কোনো সময় আমাদের মনে হয় যেন এই হয়রানি থেকে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত, আমাদের ব্যবসা, আমাদের শিল্প ব্যবসা বাণিজ্য থেকে বিরত থাকাই বোধহয় বাঞ্ছনীয় বলে মনে করি। কারণ হচ্ছিল যে আমরা যেভাবে ভোগান দিই এবং যে কোনো জায়গায় যে আমরা এর কোনো সুরাহা পাচ্ছি না। তো আপনি যতক্ষণ পর্যন্ত ট্যাক্স নেটটাকে বর্ধিত না করতে পারছে, যারা কর সক্ষম, কর দিতে সক্ষম, তাদের করের আওতায় যতক্ষণ না আনতে পারছে, ততক্ষণ কিন্তু এই যে চলতে থাকবে। তারা টার্গেট দেবেন, আমরা হয়রানির মধ্যে পড়বো, এটা চলতেই থাকবে। যারা ভালো ট্যাক্স পেয়ে তারা ক্ষতিগ্রস্ত হবে, যারা ট্যাক্স ইভেড করে যাচ্ছে তারা ভালো থাকবে। এই চিত্র কিন্তু হয়ে আসছে এবং হবে। ট্যাক্স ইয়েটা রাজস্ব ব্যবস্থা সম্পূর্ণ ঢেলে ছাড়া, এখানে অটোমেশন করতে হবে, এখানে ডেটাবেস তৈরি করতে হবে। কারা একটা আমি বড় গাড়ি চড়ি বিরাট 2 কোটি টাকা একটা, আমি ট্যাক্স দিই না, এরকম পরিস্থিতি। আমি বড় ফ্ল্যাটে থাকি, আমি প্রফেশনে আছি, আমি ডাক্তারি করি, আমি ওকালতি করি, সেখান থেকে প্রচুর আমার আমরা গ্রাহক হিসাবে যখন যাই তখন দেখি আমরা অনেক পয়সা দিই, কিন্তু তারা কতটুকু ট্যাক্স দেন আমি জানি না। শুধু ব্যবসায়ী কতজন আছে তাদের উপরে ক্রমান্বয়ে প্রত্যেক বছরে কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে। এইটার থেকে পরিত্রাণ করা দরকার। বাজেটে এটা সুনির্দিষ্ট মানে নীতিমালা থাকা দরকার, যাতে রাজস্ব আয় করা যায়, যে ট্যাক্স নেটটা বাড়িয়ে এবং কর মানে উপযোগী বা কর বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করা। কারণ ব্যবসায় করবে ডেফিনিট ট্যাক্স দেবে, কিন্তু আপনি দেখেন সবকটা ইভেন ট্যাক্সের হারগুলি দেখেন, কর্পোরেট ট্যাক্স কিন্তু অনেক বেশি। তারপরে আপনি পার্সোনাল ইনকাম ট্যাক্স যেটা ধরেন, সেটা আপনার সারচার্জ দিয়ে যেটা পড়ে, সেটা কিন্তু একটা, যে সমস্ত দেশে সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল ইনভলভমেন্ট নেই সেই সব দেশের থেকেও যেটা কম তা না। আমাদের তো ভার্চুয়ালি কোনো সোশ্যাল ইয়ে নেই, যেমন কানাডা, সুইডেন এবং অন্যান্য দেশের, অস্ট্রেলিয়া সেরকম নাই, কিন্তু আমাদেরকে বলতে হবে ট্যাক্স দিয়ে যেতে হবে, তার বেনিফিট কিন্তু আমরা পাচ্ছি না। সেই জন্য আমি মনে করি যে বাজেট যাই আসুক, যখনই আসুক, এইটা যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস করা যাবে না ততক্ষণ কিন্তু আমাদের অস্থিরতা থাকবে এবং এটা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা বলে। অসংখ্য ধন্যবাদ জনাব মীর নাসির। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনিও কি তাই মনে করেন আসলে ট্যাক্সের ক্ষেত্রে যারা দিচ্ছে রেগুলার তাদের উপরে কি বাড়তি চাপ আসছে? কেন আসলে সরকার তার ট্যাক্সের পরিধি বা জালটা বাড়াতে পারছে না? কোথায় দুর্বলতা? আমি তো বলবো যে এটা এনবিআর এর একটা বড় দুর্বলতা, যে কর জালের আওতায় নতুন যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের অনেকে আবার রিটার্ন জমা দিচ্ছেন না। আবার যেটি দেখা যাচ্ছে যে যারা দিচ্ছেন তাদের উপরই বারংবার আসলে টার্গেট করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু সিপিডির গবেষণা আমরা দেখেছি যে বাংলাদেশে যে পরিমাণ কোটিপতি রয়েছে তাদের মধ্যে অন্তত 67% 67% যারা কিন্তু কর ঠিক মতো দেন না। সুতরাং এই যে বড় সংখ্যক যে আয় গোষ্ঠীর মানুষ কর আওতার বাইরে থেকে যাচ্ছে, তাদেরকে অন্তর্ভুক্ত করার দুর্বলতাটা কিন্তু এটি কিন্তু এনবিআর এর দায়িত্ব, এবং সেই কাজটি তাদেরকে করতে হবে। তারা এটি অটোমেশন করে করবেন,
নাকি তারা এটি ঘরে ঘরে গিয়ে করবেন, নাকি তার গাড়ি বাড়ির খোঁজ নিয়ে করবেন, তাদের দেখবার বিষয়। কিন্তু এটি করবার দায় দায়িত্ব কিন্তু অটোমেশন এটি এবং ফলে আমরা মনে করি যে এনবিআর এর উচিত হবে যে টার্গেট সেট করে দেওয়া তাদের কর্মকর্তাদের, যে নতুন কতজনের তারা কর গ্রহণকারীর কাছ থেকে কর আদায় করা গেল, সেটি একটি বিষয় প্রয়োজন হবে। পাশাপাশি আমরা একই সাথে এটা মনে করি শুধু শহরাঞ্চল না, এখন কিন্তু বাংলাদেশে কোটিপতির বিস্তার বা বড় আয়ের জনগোষ্ঠীর বিস্তার কিন্তু এমনকি গ্রামাঞ্চলেও রয়েছে। সুতরাং তাদের কাছেও কিন্তু বড় ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে বা তাদের কাছ থেকে কর আহরণের প্রয়োজন রয়েছে। সমস্যা হচ্ছে যে এনবিআর এর ওই ইনফ্রাস্ট্রাকচারটি এখনো তৈরি হয়নি যে একেবারে গ্রামাঞ্চল বা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত গিয়ে সেইগুলো কালেক্ট করা। আমরা মনে করি যে ওই ইনফ্রাস্ট্রাকচারটি গড়ে তোলা দরকার। অনলাইন ভিত্তিক যে সিস্টেম করছে সেটাও কিন্তু এখন পর্যন্ত উপযুক্তভাবে কাজ করছে না, সেটিরও কিন্তু দুর্বলতা তাদের দিকে রয়েছে। সুতরাং কিভাবে তারা এটি জাল বিস্তার করে সকলের কাছ থেকে উপযুক্ত হিসেব নিয়ে এবং তার মাধ্যমে আদায় বাড়াবেন, এই বিষয়টি কিন্তু তাদের একটা বড় গুরুত্বপূর্ণ। নতুবা একটি গোষ্ঠীর কাছে বারবার আসলে চাপ দেওয়া, এটি কিন্তু তাদের জন্য এক ধরনের ডিসকারেজমেন্ট। তাদের কাছে অবশ্যই তারা দিচ্ছেন, দেবেনও, আগামীতেও দেবেন, কিন্তু অন্যান্য যে সমস্ত পেশা গোষ্ঠী রয়েছে যাদের কাছ থেকে উপযুক্ত ভাবে পাওয়ার অধিকার এনবিআর এর রয়েছে, সেই গোষ্ঠীগুলোকে আরো কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টের স্বচ্ছতা কিভাবে নিয়ে আসা যায় এবং তার ভিত্তিতে কিভাবে আদায় করা যায়। আমি এই ক্ষেত্রে একটি সাজেশন দেব, বাংলাদেশের জন্য উচিত হবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ব্যাংকিং ট্রানজাকশন এবং পুঁজিবাজার রিলেটেড বা বৈদেশিক যে কোনো লেনদেন রিলেটেড ট্রানজাকশন গুলো, এগুলো ইন্টিগ্রেটেড হওয়া দরকার। এগুলো যত ইন্টিগ্রেটেড হবে তত আসলে এই হিসেবের ভিতরে মারপ্যাচ থেকে যে বাইরে থাকা, দূরে থাকা, এটি অ্যাভয়েড করার কিন্তু কেউ করতে পারবে না। যেটা ভারতে কিন্তু এই জিনিসটি করে তারা কিন্তু প্রচুর সংখ্যক ঋণ খেলাপি বা যে ট্যাক্স খেলাপি সেগুলো কিন্তু তারা বের করতে পেরেছেন। সুতরাং আমরা ওরকম একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেমের কাজ আমরা মনে করি কিছুটা শুরু হয়েছে। এখন এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করেন, কিন্তু আমরা মনে করি যে এই পুরো ট্রানজাকশন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সিস্টেমটা ইনক্লুডিং অ্যাসেট বেসড ট্রানজাকশন সিস্টেম গুলো, এর মধ্যে যারা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, কেন্দ্রীয় ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, এনবিআর, এসিসি বা তাদের ওখানে রিলেটেড যে গ্রুপগুলো, বৈদেশিক লেনদেনের সঙ্গে সম্পর্কিত যে ইনস্টিটিউশন গুলো, এদের সম্পর্কিত ট্রানজাকশন গুলো এটা ইন্টিগ্রেটেড করা গেলে তখন কিন্তু অনেক সহজভাবেই কারা অ্যাভয়েড করছেন, কারা দিচ্ছেন না, এই তথ্য উপাত্তগুলো কিন্তু আরো সহজে বের করে আনা যাবে। আমরা কিন্তু কিছুদিন আগে জানি যে এনবিআর এর সঙ্গে আইসিএবি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশের একটি চুক্তি হয়েছে, যাতে ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো তারা ক্রস চেক করবার একটা মেকানিজম তারা তৈরি করেছেন। আমরা মনে করি যে এই সিস্টেমটা এক্সিস্টিং যারা রয়েছে তাদের জন্য হয়তো উপযুক্ত, কিন্তু যে বৃহৎ অংশের যারা বাইরে রয়েছে, যারা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের সাথে জড়িত কিন্তু যারা এনবিআর এর খাতায় তাদের নাম নেই, ওই লিঙ্কেজটা আসলে এস্টাবলিশ করা জরুরি হয়ে পড়েছে। তার মানে সবকিছুর মূলে যদি অটোমেশন, যেটি আসলে মীর নাসির হোসেন বলছিলেন, এবং দীর্ঘদিন ধরে আলোচিত অটোমেশন কেন আসলে হচ্ছে না পুরোপুরি, সেটি বাস্তবায়ন করা গেলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব, সেটি আসলে কেন বাস্তবায়ন করা যাচ্ছে না, এখানে দুর্বলতা কোথায়? আমার যেটা মনে হয় এখানে দুটো জিনিস কাজ করে। একটা হলো আমাদের কমপ্লেসেন্সি ফ্রম দি ব্যাকওয়ার্ডনেস। আমি এখন যেভাবে আসি এভাবে থাকতে, যে নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করতে চাই না, এটা একটা ইনহারেন্ট একটা প্রবলেম। তাছাড়াও কিন্তু অনেকে মনে করে যে যদি ট্রান্সপারেন্সি এসে যায় তাহলে আমাদের যে সুযোগ সুবিধাগুলি এখন আছে সেগুলো পাবো না, সেটা রয়েছে। সেই দুটো মনস্তত্ত্ব এখানে কাজ করে বলে আমি মনে করি। তবে শুধু অটোমেশন না, আপনাকে হোলিস্টিক্যালি যে কথাটা বাংলাদেশ সবার সমন্বয় করে, বাংলাদেশ ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, চার্টার অ্যাকাউন্টেন্ট অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআর, এদের করে পুরো যারা অর্থনীতিতে কন্ট্রিবিউট করছেন বিভিন্ন পর্যায়ে, যারা করের আওতায় নেই, তাদের কিন্তু সেক্টর আইডেন্টিফাই করে আনতে হবে, বাধ্য করতে হবে। তাহলে হবে না। কি আপনাকে এমন ভাবে আমাদের এনআইডি, যেটা ন্যাশনাল আইডি করা হয়েছে, এইটার সাথে লিঙ্ক আপ করে আপনাকে সমস্ত কিছু নিয়ে আসতে হবে। আপনি চায়নাতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যারা ডিফল্টার, তারা ট্রেনের স্টেশনে একটা সোয়াপ হয় না, সে ট্রেনে উঠতে পারে, কারণ তার ডেটাবেসে চলেছে ইজ ডিফল্ট। এই জিনিসগুলি আনতে হবে। কারা তার কত আয় কত, এটা নির্ধারণ করে আনতে হবে। আপনি যেটা ন্যূনতম কর সীমা রয়েছে সেরকম আয় তো বাংলাদেশে কোটি কোটি লোক করছে।
কিন্তু কই আপনি তো তাদেরকে নেটের মধ্যে আনতে পারছেন না। এই ব্যর্থতাটা কার? এটা তো আমি মনে করি যে কর প্রশাসনের এই দিকটা আমি দুর্বলতা রয়েছে। দুর্বলতা যতক্ষণ পর্যন্ত আমরা কাটিয়ে না উঠতে পারবো, অর্থনীতির অনেক সূচকে কিন্তু আমাদের অসুবিধার সৃষ্টি হয়েছে, এটা হতে থাকবে। এই জায়গায় দেখতে হবে, কারণ রাজস্ব আদায়টা হচ্ছিল বাজেটের সবচেয়ে বড় হাতিয়ার। কারণ হচ্ছে যে আপনি বাজেটটা বাস্তবায়ন করবেন কিসে? আপনার তো অর্থায়ন লাগবে। আর আপনি ডেফিসিট যেটা আছে সেটার থেকে না আপনি ব্যাংক থেকে সরকার বড় করলো একটা পার্সেন্ট, নর্মালি দেখা যায় যে বাজেটে 5% যদি ডেফিসিট থাকে তার অর্ধেকটা হয়তো লোকাল সোর্স থেকে করে, কোনো সময় এটা বেড়ে যায় কমে যায়, আর একটা বৈদেশিক সাহায্য বা বৈদেশিক ঋণ থেকে। তো তারপরে 95% তো আপনাকে দেশে থেকে কালেকশন করতে হবে। জনাব মীর নাসির হোসেন, আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা আশা করি বিশ সংলাপের পরের কোনো পর্বে আপনারা আমাদের অতিথি হয়ে আসবেন। দর্শক, আজ এ পর্যন্তই। আমরাও আশা করি সরকারের রাজস্ব ব্যবস্থা আরও শক্তিশালী হোক, বাজেট বাস্তবায়ন হোক এবং সাধারণ মানুষের জীবন মানের উন্নতি হোক। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব খবর ঘরে বসে সবার আগে দেখতে চোখ রাখতে পারেন নিউজ 24।